একটা ষাঁড় গাড়ি টানছে আর তার পিঠে হনুমান বসে আছে। ভারী মজা তো। বেশ কিছু রুটি ভোলার ঠেলা গাড়িতে রেখে দিয়ে যায়। এরপর ঠেলা গাড়ি নিয়ে ভোলা আরও এগিয়ে চলে। ধীরে ধীরে সেই ঠেলা গাড়ি খাদ্য সামগ্রীতে ভরে ওঠে। আর দিন শেষে শিমুলতলি গ্রামের নন্দু একাই থাকতো। ভবঘুরে ছেলে, এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আনন্দ, কোথায় চললি রে? কোথায় আর যাব, এই এমনি এমনি ঘুরছিলাম। ও বুঝলাম। বলছিলাম আমার এই বোঝাটা নিয়ে একটু বাড়ি পৌঁছে দিবি রে, তার বদলে তোকে 20 টাকা বকশিস দেব। এই কথা শুনে নন্দু তাড়াতাড়ি এসে সেই বোঝা মাথায় তুলে নেয়। তারপর দুলু কাকার বাড়ি পৌঁছে বোঝা নামিয়ে বকশিস নিয়ে খুশি খুশি আবার পথে বেরিয়ে পড়ে। তারপর একটি দোকানের সামনে দাঁড়িয়ে, ও খুড়ো, আমাকে দুটো বিস্কুটের প্যাকেট দাও তো। তা বিস্কুটটা নিয়ে কি করবি? শুধু শুধু তো ওই কুকুরগুলোকে খাওয়াবি। এই কথা শুনে নন্দু শুধুই হাসে। তারপর বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে, ও লালু, ভুলু, কালু, আয় আয় এদিকে আয়। আর সাথে সাথে এদিকে ওদিকে রাস্তাঘাটে যত কুকুর ছিল সবাই নন্দুকে ঘিরে ধরে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, এক এক করে দেবো তো। ও নন্দু, নিজেও 2-4টে বিস্কুট খা রে, না হলে খালি পেটে থেকে থেকে যে তুই অসুস্থ হয়ে পড়বি। এই কথা শুনে নন্দুও দুটো বিস্কুট মুখে পুরে এগিয়ে চলে। নন্দুর এই এক স্বভাব, সে ছিল একজন পশুপ্রেমী। মাঠে ঘাটে পথের সকল পশু পাখি ছিল নন্দুর বন্ধু। ওরে আমার তোতা সোনা, তুই কোথায় ছিলিস রে? এই নে বিস্কুট খা। আর তারই পশুপ্রেম দেখে সবাই তাকে বেশ ভালোই বাসত। ও নন্দু, মোড়ল মশাইয়ের গোয়াল ঘরের চাল সারাইয়ের কাজ চলছে, তুই যাবি? ভালো মজুরি দিত কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, এক্ষুনি আসছি, দাঁড়াও। এরপর নন্দু বাসন্তী কাকিমার সাথে মোড়ল মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে সেই দিকে চলে যায়। আর সেখানে পৌঁছে, ও বাবা, এই যে আমাদের পশুপ্রেমী নন্দু যে। মোড়ল মশাই, শুনলাম এখানে কাজ পাওয়া যাবে, চাল ছাওয়ার কাজ আছে। হ্যাঁ আছে তো, তবে পুরো চাল ছাইতে আমি মোট 100 টাকা দেব বলে রাখলাম। আয় আমার সাথে গোয়ালের দিকে আয়। এরপর তারা গোয়ালের সামনে গিয়ে দাঁড়াতেই নন্দু দেখে, এ কি, এই ষাঁড় গরুটির কি হয়েছে? ও এভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? বুড়ো ষাঁড়, ওর আর বেশি দিন নেই, কোথায় আর যাবে, তাই ওই কোণে পড়ে আছে। ওকে আমায় দিন মোড়ল মশাই, ওকে আমিই নিয়ে যাব। তুই নিয়ে যাবি? ও বুড়ো ষাঁড় নিয়ে তুই কি করবি? কিন্তু নন্দু নাছোড়বান্দা, সে ওই বুড়ো ষাঁড়টাকে নিয়ে তার ভাঙা কুটিরে ফিরে আসে। সেখানে ছিল আরো অনেক অসুস্থ প্রাণী। আর নন্দুকে দেখা মাত্রই বিড়াল, কুকুর, মুরগি, কাক, টিয়া সকলে আনন্দে লাফালাফি জুড়ে দেয়। ওরে থাম থাম, এত চেঁচালে গায়ের সব লোক এক্ষুনি ছুটে আসবে আর তোদের খুব বকবে। এরপর নন্দু উনুন জেলে একটা বড় হাঁড়িতে ভাত বসায়। তারপর সেই সেদ্ধ ভাত সে একে একে সকল পশু পাখিদের মধ্যে ভাগ করে দেয়, এমনকি সেই বুড়ো ষাঁড়টাকেও খেতে দেয়। এই নে ভোলা, তুইও খা, আজ থেকে তুইও আমাদের পরিবারের সদস্য, বুঝলি? এই কথা বলতে বলতে সে গিয়ে দাওয়ায় বসে। তখন একটা হনুমান তার কাছে এসে ভাতের থালাটা নন্দুর দিকে এগিয়ে দেয়। এ কি রে সুন্দরী, তোর ভাত আমায় দিচ্ছিস কেন? কিন্তু হনুমান সেই ভাত খায় না, সে চুপ করে বসে থাকে। ও বুঝেছি, এই ভাত আমি খাবো, তাই তো? তাহলে তুই খাবি কি? এরপর নন্দু নিজে এক গাল ভাত খায় আর সেই হনুমানকেও খাওয়ায়। এমন করেই পশুদের ভালোবাসায় ভরে থাকে নন্দু। তার দিন সুখে দুঃখে বেশ কেটে যেতে থাকে। একদিন সকালে, আনন্দ, বাড়ি আছিস? কি হয়েছে দুলু কাকা?
বলছি তুই ওই বুড়ো বটতলায় চল, মোড়ল মশাই আর কিছু গ্রামের বয়স্ক মানুষজন তোর জন্য সেখানে অপেক্ষা করছে। এই কথা শুনে নন্দু তাড়াতাড়ি সেই দিকে যায়, আর সেখানে পৌঁছতেই দেখ নন্দু, গ্রামের কিছু মানুষ তোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আমি আমি কি করেছি মোড়ল মশাই? দেখ নন্দু, তুই যে এত জন্তু জানোয়ার তোর বাড়িতে রেখেছিস, তার ফলে একটা দুর্গন্ধ তৈরি হচ্ছে। তারা দিন রাত চেঁচাতে থাকে, তার ওপর ওরা বেশিরভাগই সব অসুস্থ। আসলে মোড়ল মশাই, ওদের খিদে পায় তো তাই। আমি তো তেমন খেতে দিতে পারি না। আর দুর্গন্ধ হবে কেন? আমি তো সব সময় সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু অনেক বোঝানোর পরেও সবার বক্তব্য তার সেই পশুগুলিকে নিয়ে অন্য কোথাও ছেড়ে আসতে হবে। এরপর নন্দু বাড়ি ফিরে আসে, আর সেই রাতেই ও নন্দু, বাড়ি আছিস? এই দেখ, আমার মেয়ে তোর জন্য এটা কি লিখে পাঠিয়েছে, নন্দুর পশুরালয়। আর এসব দিয়ে কি হবে কাকিমা? গ্রামের সব বড় মাথারা অভিযোগ জানিয়েছে, বলেছে সব পশু অন্য কোথাও ছেড়ে দিতে হবে। বলিস কি রে? তা অভিযোগটা কি শুনি? এরপর নন্দু পুরো ব্যাপারটা বাসন্তী কাকিমাকে খুলে বলে, আর সব কিছু শুনে আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, কাল সকালেই আমার সাথে তুই একটা জায়গায় চল, দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এর পরের দিন সকাল হতেই নন্দু বাসন্তী কাকিমার বাড়ি হাজির। তারপর দুজনে মিলে যায় পাশের গ্রামে। মা, ও মা, কোথায় তুমি? কে? বাসন্তী নাকি? আয় আয়, এদিকে আয়। বাসন্তী কাকিমা তার মায়ের সাথে দেখা করে নন্দুর ব্যাপারে সমস্ত কথা খুলে বলে, আর তাই শুনে আচ্ছা বেশ, তা আমার অনেক বড় আম বাগান ফাঁকাই থাকে, আশেপাশে কারোর বাড়িও নেই। আমার ছেলে বিদেশে, তা তুমি ওদের নিয়ে বাগানেই থেকো, আর ওদের সাথে আমারও একটু দেখাশুনো করো, কি বলো? এই কথা শুনে নন্দু বেশ খুশি হয়। তারপর বাড়ি ফিরে পরের দিনই একটা ঠেলা গাড়িতে মালপত্র তুলে সেই কুটির ছেড়ে বেরিয়ে পড়ে নতুন ঠিকানায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কি যে করি, ঘরে একটা টাকাও নেই, এদিকে গায়ে জ্বর। কোথা থেকে যে তোদের একটু খাবারের ব্যবস্থা করি। এই কথা বলতে বলতে নন্দুর দু চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন হনুমান সুন্দরী এসে নন্দুর মাথায় হাত রাখে। নন্দু এই ভালোবাসায় ক্লান্ত ও অসুস্থ শরীরে কিছুটা অবচেতন হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর হঠাৎ রাস্তায় দেখা যায়, ও মা, দেখো দেখো, এই যে পুরো সার্কাস। কি আজে বাজে বকছিস? ওমা, তাই তো, একটা ষাঁড় গাড়ি টানছে, আর তার পিঠে হনুমান বসে আছে। ভারী মজা তো। ও মা, দেখো, ওই ঠেলা গাড়িতে একটা ছাগলও বসে আছে, পায়ে আবার ব্যান্ডেজ। এই দেখে মিলি সেই ঠেলা গাড়ির দিকে এগিয়ে যায়। আরে, এই গাড়ির মধ্যে একটা সাইনবোর্ড রয়েছে, নন্দুর পশুরালয়। তাহলে কি ওরা এই পশুরালয়ের জন্য সাহায্য চাইতে বেরিয়েছে? যা করতে বেরিয়েছে বেরোক, এখন তুই চল তো। দাঁড়াও মা, সব সময় সবকিছু এড়িয়ে চলে যাওয়া ঠিক নয়। দাও তো দাও, তোমার ওই বাজারের ব্যাগ আর ওই ফলের প্যাকেটটা দাও তো। আরে আরে, করছিস কি? কি করছিস এটা? এরপর ভোলা সেই গাড়ি টানতে টানতে এক মন্দিরের সামনে এসে দাঁড়ায়, আর মন্দিরের পুরোহিত মশাই দেখেন ভোলার গলায় একটা সাইনবোর্ড ঝুলছে। নন্দুর পশুরালয়ের জন্য সাহায্য। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। এই কথা বলে পুরোহিত মশাই মন্দিরের ভিতরে চলে যান। তারপর কিছু চাল কলা এনে সেই ঠেলা গাড়িতে রেখে দেন। আর পুরোহিত মশাইকে দেখে, এও এক পুণ্যের কাজ, তাই না পুরোহিত মশাই? বটেই তো, জীবের সেবা মানেই তো ঈশ্বরের সেবা।
স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে পুরোহিত মশাই, এই ফ্যানটা নর্দমায় না ফেলে আমি বরং ওই ষাঁড়টাকে খেতে দিই, কি বলেন? তারপর সে ফ্যানের বাটি ভোলার সামনে রাখে। সাথে সাথে আরও একটি বউ এসে বেশ কিছু রুটি ভোলার ঠেলা গাড়িতে রেখে দিয়ে যায়। এরপর ঠেলা গাড়ি নিয়ে ভোলা আরও এগিয়ে চলে। ধীরে ধীরে সেই ঠেলা গাড়ি খাদ্য সামগ্রীতে ভরে ওঠে। আর দিন শেষে, ও ভোলা, তুই সুন্দরী ক্ষান্ত সব গিয়েছিলিস কোথায়? আমি তো ভেবেই অস্থির। আর এই সব কি রে? ঠিক সেই সময় সেখানে মিলি আসে। আচ্ছা, তাহলে এরা তোমার পোষ্য। আমি সারা দিন এদের অনুসরণ করেছি আর দেখছিলাম এরা কি কি করে। দেখুন, এরা সারাদিন কি কি করেছে আমি কিছুই জানি না। আমি অসুস্থ হয়ে সারাদিন বিছানায় পড়েছিলাম, আর সেই ফাঁকে ব্যাস ব্যাস, আমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আর আপাতত আমার কাছে এই ওষুধটা আছে, আপনি খান। কিন্তু বোন, তুমি কে? আর এখানে কেন এসেছো কিছুই তো বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, আমি যখন আপনার বোন হয়ে গেছি তাহলে আজ থেকে আমিও এদের দেখাশোনা করব, কেমন? এরপর থেকে নন্দুকে আর ভাবতে হয়নি। তার এই পশুরালয় আরও বড় হয়ে ওঠে। ধীরে ধীরে তার এই আলয়ে আরও পশু আসতে থাকে। মানুষের ভালোবাসায় ও তাদের দানে পশুরালয় বেশ চলতে থাকে। বুঝলে বোন, যখন গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছিল তখন খুব হতাশ হয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম। আজ বুঝি কিছু ভাঙে নতুন কিছু গড়ার জন্য। হ্যাঁ দাদা, একদম তাই। এর কিছু বছর পর বাসন্তী দেবীর মাও গত হন, আর তিনি সেই আমবাগান নন্দুর পশুরালয়ের উদ্দেশ্যে দান করে যান। নমস্কার বন্ধুরা, আমাদের সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, পথে ঘাটে নিরীহ পশুদের অযথা আঘাত করবেন না। তাদের অসুস্থ বা আহত দেখলে সাহায্য করুন, তাদের যত্ন নিন। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।